আসসালামু আলাইকুম। গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুন নাহার, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। তোমাদের 120 নৈর্ব্যক্তিক পরীক্ষার আগে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সেখান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন পড়াচ্ছিলাম। সেটার আলোকে আজকে তোমাদের হবে অধ্যায় 9। ঠিক আছে, অধ্যায় 9 হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলন। এই অধ্যায় 9 থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম এমসিকিউ দেখো, জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ অজৈব পদার্থ থাকে? ঠিক আছে, জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ এখানে কিন্তু দুটো অংশ আছে, হ্যাঁ, অজৈব পদার্থ থাকে। অজৈবটা চেয়েছি তোমার কাছে, ঠিক আছে, অজৈব পদার্থ থাকে। জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ অজৈব পদার্থ থাকে? এটার উত্তর হবে 60%। 60% হচ্ছে অজৈব, আর জৈব হচ্ছে 40%। এটা ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, ঠিক আছে। তাহলে আমার প্রথম প্রশ্ন গেল যে জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ অজৈব পদার্থ থাকে? উত্তর হবে 60%। এখানে জৈব পদার্থ হচ্ছে 40%। ঠিক আছে, এরপরে হচ্ছে প্যাটেলার অবস্থান কোথায়? 2 নাম্বার দিয়ে লিখো, প্যাটেলার অবস্থান ড্যাশ দিয়ে দাও। প্যাটেলা থাকে তোমার হচ্ছে হাঁটুতে, অথবা যদি অপশনে থাকে জানুতে, তাহলে জানুতে। হ্যাঁ, হাঁটুর আরেক নাম হচ্ছে জানু। এই যে আমরা বলি না হাঁটুর বাটি, সেটাই হচ্ছে তোমার প্যাটেলা। প্যাটেলার অবস্থান হাঁটুতে বা জানুতে। এরপরে তুমি দেখতে পারো যে আমরা হাতের কবজি ভাঁজ করতে পারি, কারণ হচ্ছে বাইসেপস পেশি সংকুচিত হয়, ট্রাইসেপস পেশি প্রসারিত হয়, এই জন্য আমরা এটা সঞ্চয় করতে পারি। ঠিক আছে, আমরা হাতকে ভাঁজ করতে পারি, হ্যাঁ, বাইসেপস এবং ট্রাইসেপস 2 রকমের পেশি আছে সেটা। আচ্ছা, এরপরে চলে যাই আমরা, উরু সন্ধি কোন ধরনের সন্ধি? উরু সন্ধি কি ধরনের? হ্যাঁ, ধরো প্রশ্নটা এরকম আছে, উরু সন্ধি কি ধরনের? তোমার উত্তর হবে বল ও কোটর সন্ধি। ঠিক আছে, উত্তর হবে বল ও কোটর। বল ও কোটর সন্ধি। হ্যাঁ, উরু সন্ধি কি ধরনের? বল ও কোটর সন্ধি। এরপরে তুমি দেখতে পারো অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ? ঠিক আছে, অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ? ঠিক আছে, অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ? এটা হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, এটার উত্তর হবে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে বয়স্ক পুরুষ ও মহিলাদের এই রোগটা সৃষ্টি হয়। হ্যাঁ, অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ? এটা হচ্ছে ক্যালসিয়াম। কবজা সন্ধি কোথায় থাকে? কবজা সন্ধি, ঠিক আছে, আমি গতদিন পড়িয়েছিলাম কবজা সন্ধি কোথায় থাকে। ঠিক আছে, কবজা সন্ধি থাকে তোমার
এই যে হাতের জয়েন্টে, তারপর তোমার ওই যে কনুইয়ের জয়েন্ট, যেটাকে আমরা বলবো কনুইয়ের জয়েন্ট, তারপর হচ্ছে তোমার ওই যে জানুতে যে জয়েন্ট সেটা। কিন্তু এখানে তোমার অপশনে আছে হাতের আঙ্গুল। হ্যাঁ, তাইলে তোমার উত্তর হবে হাতের আঙ্গুল। এখানে তোমার 4টা উত্তরের মধ্যে দেওয়া আছে মেরুদণ্ডে, হাতের আঙ্গুলে আর করটিকায়। ঠিক আছে, তাহলে তোমার উত্তর হবে হাতের আঙ্গুলে। আঙ্গুলে, হাতের, হ্যাঁ হাতের আঙ্গুলে। তার মানে কি, এই যে হাতের আঙ্গুল সেটাকে কিন্তু তুমি এই যে একদিকে বাঁকাতে পারছো, এটাকে কিন্তু আমি অন্যদিকে নিতে পারছি না। হ্যাঁ, এটাই হচ্ছে আমার কবজা সন্ধি। দরজা যেমন একদিকে খোলা যায়, অন্যদিকে তুমি শত চেষ্টা করলেও খুলতে পারবে না, এটাই এরকম। ঠিক আছে, এরপরে দেখতে পারো কোনটা কোনটা একত্রে রিলেটেড। হ্যাঁ, তুলনীয় অংশের সাথে মিল সম্পন্ন কোনটি? মিল হচ্ছে পেশি, টেন্ডন, অস্থি, এই 3টা মিল। হ্যাঁ, আচ্ছা এটা আমাদের দরকার নেই। অস্টিওপোরোসিস রোগের লক্ষণ হলো অস্থিসন্ধিতে ব্যথা হয়। ঠিক আছে, অস্টিওপোরোসিস রোগের লক্ষণ অস্থিসন্ধিতে ব্যথা, এটাই ঠিক। হ্যাঁ, এরপরে হচ্ছে অস্থিসন্ধিতে প্রদাহ প্রতিকারের উপায় কোনটি? কি করতে হবে? অস্থিসন্ধিতে প্রদাহ, প্রদাহ মানে হচ্ছে ব্যথা। ঠিক আছে, অস্থিসন্ধিতে প্রদাহ প্রতিকারের উপায়, এটা লিখি, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অস্থিসন্ধিতে প্রদাহ, প্রদাহ মানে ব্যথা, অস্থিসন্ধিতে প্রদাহ প্রতিকারের উপায় কোনটি? উপায় কোনটি? অস্থিসন্ধিতে প্রদাহ প্রতিকারের উপায় কোনটি? হ্যাঁ, এটা হবে কি, অস্থিসন্ধিতে প্রদাহ মানে আমার হচ্ছে ব্যথা, তাহলে এখানে আমি ইউজ করতে পারি, ঠিক আছে, ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ, সবুজ শাকসবজি গ্রহণ, বীজ জাতীয় খাদ্য পরিহার, দুগ্ধজাত খাবার গ্রহণ। ঠিক আছে, অস্থিসন্ধিতে প্রদাহ প্রতিকারের উপায় হচ্ছে সবুজ শাকসবজি গ্রহণ। উত্তর এটা লিখে রাখো, সবুজ সবুজ শাকসবজি গ্রহণ। হ্যাঁ, সবুজ শাকসবজি গ্রহণ। এরপরে দেখতে পারো নিশ্চল অস্থিসন্ধির উদাহরণ। ঠিক আছে, নিশ্চল অস্থিসন্ধি, আমি কিন্তু বোর্ডের নৈবিত্তিকগুলোই করাচ্ছি, হ্যাঁ, যেগুলো বারবার এসেছে। ঠিক আছে, নিশ্চল অস্থিসন্ধি কোনটি? এখানে তোমার দেয়া আছে করটিকা, মেরুদণ্ড, বলকোটর, কাঁধ, উরু। তাহলে তোমার এখানে অ্যান্সার হবে করটিকা। করটিকায় যেটা থাকে সেটা হচ্ছে নিশ্চল। নিশ্চল অস্থিসন্ধির উদাহরণ হচ্ছে করটিকা। এর পরের প্রশ্ন দেখতে পারো লিগামেন্ট কি দিয়ে তৈরি? লিগামেন্ট, লিগামেন্ট কি দিয়ে গঠিত? ঠিক আছে, লিগামেন্ট কি দিয়ে গঠিত? এখানে লিগামেন্ট কি দিয়ে গঠিত, এটাতে তুমি দিতে পারো পিত্ততন্তু ও শ্বেততন্তু। ঠিক আছে, পিত্ততন্তু ও শ্বেততন্তু। হ্যাঁ, লিগামেন্ট কি দিয়ে গঠিত? পিত্ততন্তু ও শ্বেততন্তু। এরপরে আর্থ্রাইটিস প্রতিরোধ করে কোনটি সবজি? ঠিক আছে, আর্থ্রাইটিস বলে দিলাম আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস একটা রোগ। ঠিক আছে, আর্থ্রাইটিস প্রতিরোধ করে কোনটি? আর্থ্রাইটিস প্রতিরোধ করে কোনটি? হ্যাঁ, আর্থ্রাইটিস প্রতিরোধ করে তোমার সবজি। ঠিক আছে, শাকসবজি আর কি। তোমার উত্তরে এখানে সবজি অপশনে দেয়া আছে, তো
এই জন্য আমি শুধু সবজি লিখলাম। হ্যাঁ, এরপরে দেখো টেন্ডনের বৈশিষ্ট্য কোনটি? টেন্ডন, টেন্ডন হচ্ছে মাংসকে যে স্থানে অস্থির সাথে জোড়া লাগায় তাকে বলা হয় টেন্ডন। হ্যাঁ, টেন্ডন এর বৈশিষ্ট্য কোনটি? টেন্ডন এর বৈশিষ্ট্য কোনটি? দেখো এখানে দেওয়া আছে ইলাস্টিন নামক আমিষ বিদ্যমান, আর হচ্ছে এদের স্থিতিস্থাপকতা নেই। এটা হচ্ছে সঠিক উত্তর। এদের স্থিতিস্থাপকতা নেই। ঠিক আছে, এদের স্থিতিস্থাপকতা নেই। এরপরে আমি চলে যাই কোনটির অভাবে অস্টিওপোরোসিস হয়? এখানে একবার পড়িয়েছি। কানের পিনার মাতৃকায় রয়েছে কোনটি? পিনার মাতৃকা, কানের পিনা বলেছি এটা তরুণাস্থি দিয়ে গঠিত। ঠিক আছে, এটা একটু মনে করো। কানের পিনার মাতৃকায় রয়েছে, হ্যাঁ, কানের পিনার মাতৃকায় রয়েছে, যেহেতু এটা কানের পিনা তরুণাস্থি, তরুণাস্থির মাতৃকায় থাকে কন্ড্রিন। ঠিক আছে, কন্ড্রিন। এরপরে 12 নম্বরে দেখো কানের পিনা কোনটি জানুর অস্থি? প্যাটেলা। একটু আগে আমরা এখানে লিখেছিলাম না যে এই যে প্যাটেলার অবস্থান, সো এটা আবার রিপিট আসছে। তাইলে প্যাটেলার অবস্থান যেভাবে বলি আর হচ্ছে জানু দুইটা একই। হ্যাঁ, কোনটি পেক্টোরাল গার্ডের অস্থি? পেক্টোরাল গার্ড উপরেরটা, স্কন্ধচক্র। হ্যাঁ, কোনটি পেক্টোরাল গার্ডের অস্থি? স্ক্যাপুলা। এটা লিখি আমরা, কোনটি পেক্টোরাল গার্ড। ঠিক আছে, পেক্টোরাল গার্ডের এর অস্থি। হ্যাঁ, কোনটি পেক্টোরাল গার্ডেলের অস্থি? এটা হচ্ছে স্ক্যাপুলা। হ্যাঁ, স্ক্যাপুলা থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখতে পারো অস্থিকোষকে কি বলা হয়? এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অস্থিকোষকে কি বলা হয়? হ্যাঁ, অস্থিকোষকে কি বলা হয়? অস্থিকোষকে বলা হয়, এখানে তোমার 3টে অপশন আমি বলি, কন্ড্রিওপ্লাস্ট, ফাইব্রোব্লাস্ট আর হচ্ছে অস্টিওব্লাস্ট। তোমরা জানো এটার উত্তর হবে অস্টিওব্লাস্ট। ঠিক আছে, অস্থিকোষকে কি বলা হয়? অস্টিওব্লাস্ট। এরপরে দেখতে পারো নিচের কোন অংশটি বেশ শক্ত? যেমন ধরো তোমার দেয়া আছে লিগামেন্ট, টেন্ডন। ঠিক আছে, নিচের কোন অংশটি বেশ শক্ত? ঠিক আছে, বেশ শক্ত হবে এখানে তোমার, আমি বললাম আগেই লিগামেন্ট দেওয়া আছে, টেন্ডন দেওয়া আছে, সুতরাং টেন্ডনকে কিন্তু ছেঁড়া যায় না, খুব স্থায়ীভাবে অস্থির সাথে লেগে থাকে। হ্যাঁ, তাহলে কোনটি বেশি শক্ত? এটা তোমার অ্যান্সার হবে টেন্ডন। ঠিক আছে, এরপরে দেখো কোনটি করতে হবে? আগেই বলেছি আর্থ্রাইটাস রোগ, আর্থ্রাইটিস প্রতিকারের জন্য কোনটি করতে হবে? ডাল জাতীয় খাদ্য বর্জন করতে হবে। ঠিক আছে, এই যে যেটা আমি লিখেছিলাম না, আর্থ্রাইটিস প্রতিরোধ করে কোনটি? সবজি। আর হয়ে গেলে, ঠিক আছে, আর্থ্রাইটিস প্রতিরোধের জন্য যাতে তুমি ভালো থাকতে পারো, আর্থ্রাইটিস প্রতিকারের জন্য করণীয় একবারে লিখে দিই আমি। হ্যাঁ,
করণীয় কি করতে হবে? ডাল জাতীয় খাদ্য বর্জন করতে হবে। ঠিক আছে, তোমাকে হচ্ছে ডাল জাতীয় খাদ্য বর্জন, ঠিক আছে, ডাল জাতীয় খাদ্য বর্জন করতে হবে। এরপরে 16 নম্বরে তুমি দেখতে পারো অস্থিসন্ধির তন্তুগুলো কি দ্বারা তৈরি? অস্থিসন্ধির তন্তুগুলো কি দিয়ে গঠিত? অস্থিসন্ধির তন্তুগুলো কি দিয়ে গঠিত? হ্যাঁ, অস্থিসন্ধির তন্তুগুলো কি দিয়ে গঠিত? এটা হবে প্রোটিন। ঠিক আছে, কি দিয়ে গঠিত? এটা হবে প্রোটিন। তারপরে দেখো 50 বছরের বেশি 50 বছরের বেশি হ্যাঁ পুরুষ ও মহিলাদের দৈনিক কতটুকু ক্যালসিয়াম গ্রহণ করা উচিত? হ্যাঁ, 50 বছরের বেশি মানুষের, লিখে দিই আমি, মানুষের দৈনিক কতটুকু ক্যালসিয়াম গ্রহণ করা উচিত? হ্যাঁ, ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। 50 বছরের বেশি মানুষের দৈনিক কতটুকু ক্যালসিয়াম গ্রহণ করা উচিত? তোমরা অনেকেই উত্তরটা জানো। উত্তরটা হবে 1200 মিলিগ্রাম। ঠিক আছে, 1200 mg লিখলেই হতো। হ্যাঁ, তারপরে হচ্ছে হাড়ে শতকরা কত ভাগ পানি থাকে? ঠিক আছে, 18 নম্বর দাও। হাড়ে বা অস্থিতে পানির পরিমাণ কত? ঠিক আছে, অস্থিতে পানি থাকে, তোমার নিশ্চয়ই মনে আছে কত? 40 থেকে 50 ভাগ। অস্থিতে পানির পরিমাণ 40 থেকে 50 ভাগ। এরপরে দেখো কোনটিতে শ্বেততন্তু পিত্ততন্তু রয়েছে? এই যে আমি এখানে লিখেছিলাম, এই প্রশ্নটা আবার আসছে, লিগামেন্ট। সুতরাং অল্টার করে তোমাকে দিতে পারে লিগামেন্ট। তারপরে হচ্ছে অস্টিওপোরোসিস সাধারণত কাদের হয় বলো তো? ছোট, তোমাদের কিন্তু এখন হবে না, আমাদের এখন হবে। হ্যাঁ, বয়স্ক পুরুষ ও মহিলাদের। টেন্ডন কোনটির মাধ্যমে অস্থিকে আটকে রাখে? কোনটির মাধ্যমে অস্থিকে আটকে রাখে? টেন্ডন। এটা তুমি কোথায় পাবা? ঐচ্ছিক পেশি। ঠিক আছে, তারপরে হচ্ছে বল ও সকেট বন্ধনী কোথায় দেখা যায়? কাঁধে থাকে বল ও কোটর সন্ধি। হ্যাঁ, আমি একটা উদাহরণ এখানে দিয়েছিলাম, দেখো উপরের দিকে আছে মনে হয়। বল ও কোটর সন্ধি কোথায় পাওয়া যায়? আমরা এই যে এখানে পেয়েছিলাম উরু সন্ধি। এরকম যদি কাঁধ থাকে, কাঁধেও আমার এটা পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে দেখো তরুণাস্থি বেষ্টনকারী আবরণী, এটা ইম্পর্টেন্ট, এটা লিখো। তরুণাস্থি বেষ্টনকারী আবরণী, ঠিক আছে, বেষ্টনকারী আবরণীর নাম আর কি। হ্যাঁ, আবরণীর তরুণাস্থি বেষ্টনকারী আবরণী, তরুণাস্থি যেটা দিয়ে ঢাকা থাকে সেটাকে বলা হয় পেরিকন্ডিয়াম। পেরিকন্ডিয়াম, ঠিক আছে, এটা দিয়ে তরুণাস্থি আবৃত থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি দেখতে পারো মানুষের শরীরে কতটি হাড়? তোমরা জানো 206টি। ফিবুলা কোথায় থাকে? একটু খেয়াল করে দেখো, ফিবুলা কোথায় থাকে? এটা থাকে পায়ে, এটা লিখে রাখো। ফিবুলা কোথায় থাকে? হ্যাঁ, অস্থির নামগুলো একটু পড়ার চেষ্টা করো, কারণ এখান থেকে অবজেক্টিভ থাকে। হ্যাঁ, ফিবুলা কোথায় থাকে? তোমার অ্যান্সার হবে পায়ে। তারপরে মানুষের সবচেয়ে বড় অস্থির নাম বা মানবদেহের
মানব দেহে সবচেয়ে বড় অস্থি হচ্ছে ফিমার। হ্যাঁ, মানব দেহের সবচেয়ে বড় অস্থিটার নাম হচ্ছে ফিমার, যেটা আমাদের উরুতে অবস্থিত। ঠিক আছে, ফিমার। তাহলে এ পর্যন্তই থাকলো তোমাদের অধ্যায় 9 থেকে যতটুকু আমি পারলাম মেন অবজেক্টিভগুলো দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।